হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের থার্ড এপিসোডে এসেছি এবং টুডে উই এক্সট্রিমলি গ্রেটফুল ফর দিস অপরচুনিটি দ্যাট সিনিয়র অ্যাডভোকেট মিলন মুখার্জি ইজ ইন আর ইন্টারভিউ। স্যার, এটা আমরা কোনো ইন্টারভিউ নেব না, এটা উইল বি আ কনভারসেশন স্যার। Correct. And also, sir, we don't have any agenda or as such thing to derive from this interview. We just want to know you, sir. Right from the beginning of starting this interview channel, I had a lot of request that people had asked me that if you can be the guest. So, sir, thank you so much for giving us this opportunity. স্যার, যদি আমরা শুরু থেকে শুরু করতে পারি, স্যার আপনি একদম যদি আপনার ফর্মেটিভ ডেজ আপনি জন্মেছিলেন। আমি বলি, ইয়েস স্যার। I was born in আসানসোল। আমি আসানসোলে জন্মেছিলাম in the year 1954। ওখানটায় সেন্ট প্যাট্রিক্স খ্রিস্টান ব্রাদার স্কুল থেকে আমি সিনিয়র কেমব্রিজ পাস করি। আমাদের 6 ভাই 6 বোন, অ্যান্ড আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য 12। এবারে কি হলো, আমি গ্র্যাজুয়েশন করার জন্যে কলকাতায় সেন্ট জেভিয়ার্সে এলাম। সেন্ট জেভিয়ার্স থেকে আমি বিএ ইকোনমিক্স অনার্স দিয়ে স্টার্ট করলাম। বিএ ইকোনমিক্স দিয়ে যখন স্টার্ট করলাম ইন 1971 থেকে 72 নকশালটা পিরিয়ডটা ওয়াজ ইন ফোর্স। তার জন্যে আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছিল। 1973-তে এই 72-তে যখন আমাদের পার্ট 1 হচ্ছে, তখন 3 বছর হতো, 2 বছর পর পার্ট 1 আর থার্ড ইয়ারটা পার্ট 2 করলে পাস করা যায়। ইন দ্য মিন টাইম নকশালের মুভমেন্ট আমাদের ছিল প্রেসিডেন্সি কলেজে। বিএ পার্ট 1 দিতে গিয়ে পুরো ভাঙচুর করলো, বিকজ আমরা সেন্ট জেভিয়ার্সে ছিলাম। আচ্ছা। দিয়ে পুরো আমাদের মানে দ্য হোল সিস্টেম কোল্যাপসড। এখন আমি পার্ট 1 পাস করতে পারলাম না। পার্ট 1 পাস না করতে গিয়ে আমি 1973-তে পার্ট 2 জন্য এলিজিবল হলাম উইথাউট গেটিং দি মার্কশিটস অফ পার্ট 1। 74-এ যখন পার্ট 1-এর এটা পেলাম মার্কশিটটা, তখন দেখা গেল যেটা প্রেসিডেন্সি কলেজের যেটা ছিল সেখানটা এতে এলো অ্যাজ ডিস্টার্বড। দিয়ে আবার আমাদের বসতে হলো 74-এ। পার্ট 2টা 73-তে দিয়েছি, পার্ট 1টা আবার 74-এ দিলাম। কেন, তোমার 3টে চান্স আছে। সেকেন্ড চান্সে কী হলো, আমাদের সাউথ সিটিতে পড়লো, সেম ভাঙচুর হলো, সেম ডিস্টার্ব হলো। এই করে আলটিমেটলি আমি 1976-এ আমি 77-এ আমি আবার পার্ট 1-এ বসলাম। আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিল থেকে স্পেশাল পারমিশন নিয়ে আমি পার্ট 2 কিন্তু পাস করে গেছি ইন দ্য ইয়ার 1983। ঠিক আছে, তখনও কিন্তু পার্ট 1 পাস করিনি, সরি 1973। তারপরে আই ডোন্ট নো, আই এম বিকামিং সো ওল্ড, সরি। ইনস্টেড হোয়াট হ্যাপেন, আমি কলকাতায় সেন্ট জেভিয়ার্স যেটা হয়ে গেল, এবারে কলেজে ভর্তি হতে হলো। 13th of December 1978-এ আমি পার্ট 1 of 1977 and part 2 of 1973 was clubbed together, and I passed out on 13th of December 1978, thereby losing 5 years. In the meantime, I fell in love. Having fallen in love and being a player, good player, football player, I joined Government of West Bengal Public Health Department as a player. My salary was 5 rupees per day. 5 rupees per day. So this was in the year 1974. 97. Then in 77, when I married, my salary was 188 rupees 35 paisa. March 77, I married without being a graduate, without doing anything.
at least my wife of 48 years had the guts to live with me, and the inspiration behind what I have done is without her I would not have been able to do anything. তারপরে আমি কলকাতা এলাম, কলকাতাতে এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে ভর্তি হলাম। যোগেশ চন্দ্র চৌধুরী হয়ে 83-তে আমি পাস করলাম, 1983-তে পাস করে আমি আসানসোলে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। আসানসোলে প্র্যাকটিস করার সাথে সাথে আই থট যে দিস ইজ নট দ্য রাইট প্লেস যে আর বেশ দিন থাকা যাবে। আর বাবাও ততদিন হু ওয়াজ আ ভেরি বিগ লয়ার অফ আসানসোল, দাদা তো তখন জজ হয়ে গেছে ক্যালকাটা হাইকোর্টের, বড়দা আমার দিয়ে আমি শিফটেড বেস ইন 1986 যখন শিফট বেস করলাম তখন এখানে পূর্বাচল বলে একটা জায়গা আছে, এখানটা সল্টলেকের ক্লাস্টার 8-এ একটা 600 বেডেড 600 স্কোয়ার ফিটের একটা এতে ফ্ল্যাটে ঢুকলাম। Now there are certain, what should I say, memories যেটার জন্যে আমি মনে করি those things have played a big part. একদিন আমি যখন যাচ্ছি ওকে, তখন তো কেউ চেনে না আমাকে, দাদা আছে, দাদা বলতে কেউ সাহস করছে না। আমি পূর্বাচল থেকে হেঁটে হেঁটে, তখন স্টেডিয়াম হয়নি, আমি হেঁটে হেঁটে শেখর বোসের বাড়ি যাচ্ছিলাম। কেন, যখন আমি আসানসোল থেকে আসতাম তখন শেখর বোসকে মামলা দিতাম বলে আমি শেখর বোসে গাড়ি করে যেতাম। এইবারে এমন হলো, আমার ওয়াইফ রান্না করছে, বললো আজকে কিন্তু বাড়িতে 10 টাকার বেশি নেই, তাও ভাঁড়ে এইটা লাস্ট, আজকে কিন্তু যা করার। আর ইন দ্য মিন টাইম আমাকে মানুষ করার জন্যে ওয়াইফের যা গয়না ছিল সব বিক্রি করে, যে অ্যাটলিস্ট আই ওয়াজ বর্ন আর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তো আমার যেন কষ্ট না হয় তার জন্যে শি ডিড এভরিথিং ফর মি। যাই হোক, ইটস মানে গড হ্যাজ বিন কাইন্ড টু মি, বাবাদের আশীর্বাদ বা আমার আশীর্বাদ প্লাস ওয়াইফের স্যাক্রিফাইস। একটা ভদ্রলোক আমাদের বাড়ি খুঁজে নক করলো, নক করে হঠাৎ দেখি, আরে আমি বললাম আপনি? বললো ও 1984-এ ওর একটা মামলা আমি আসানসোলে করেছিলাম, সেই মামলার টাকা 400 টাকা ও বাড়ি খুঁজে খুঁজে এসে, আমি যখন ওয়াইফ আমাকে এটা বলার পর এসে দিতে এসছে। দ্যাট চেঞ্জড মাই এন্টায়ার লাইফ। আর ফার্স্ট বড় মামলা যেটা আমি পেলাম কলকাতায় এসে, রায়গঞ্জে একটা ক্লাব আছে বিদ্রোহী ক্লাব বলে, বিদ্রোহী ক্লাবের এখনও সারা আমার সাথে সম্পর্ক আছে। ওখানটায় মলয় সেনগুপ্ত বলে, মোহিত সেনগুপ্ত বলে এমএলএ ছিলেন 3 টার্ম, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তাদের একটা মার্ডার কেস। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বিগ কেস, আর 1000 টাকা ফি। এই করে করে গড ওয়াজ ভেরি কাইন্ড, ক্লাস্টার 4 থেকে চলে গেলাম সিএল ব্লকে, সিএল ব্লক থেকে 1993-তে এই বাড়িতে শিফট করলাম। সো দিস ওয়াজ উইদাউট মাই ওয়াইফ আমি কিচ্ছু করতে পারতাম না। দ্যাট ওয়ান থিং আই ডোন্ট মাইন্ড টেলিং পিপল, যে উইদাউট হার স্যাক্রিফাইসেস আই ডোন্ট নো আমি রিপে করতে পেরেছি কিনা, বাট আই ট্রাই টু রিপে হোয়াট এভার শি ডিড ফর মি। So if you can tell me about your father, your father was a very big advocate. My father was really a big advocate, and the greatest compliment যেটা আমি শুনেছি সেটা ছিল শঙ্কর দাস ব্যানার্জি, নাম শুনেছো নিশ্চয়ই। শঙ্কর দাস ব্যানার্জি was the finest lawyer in Calcutta, criminal bar barrister. উনি কলকাতার তখন ক্রিমিনাল কেসে হি ওয়াজ এভরিথিং। শঙ্কর দাস ব্যানার্জি আমার বাবাকে আমাকে বলেছিল যে তোমার বাবার মতন আমি কোনো ক্রস এক্সামিন মামলা করা, তখন তো সেশনস কেস হচ্ছে সব মার্ডার কেসে, আমার লাইফে আমি তোমার বাবার মতো কাউকে দেখিনি। এই হচ্ছে দি রেসপেক্ট হি ইউজ টু আর্ন ফ্রম পিপল অফ ক্যালকাটা। ও তারপরে অজিত দত্ত বলে একজন ছিল অ্যাডভোকেট জেনারেল,
তারপরে শ্যাবিকে চেনো তো, শ্যাবি ব্যানার্জি, শ্যাবি ব্যানার্জির দাদু ওকে স্যার। নলিন ব্যানার্জি, আচ্ছা, ললিন ব্যানার্জি সব আমার বাবার কন্ট্রিবিউটারি ছিল। ওকে স্যার। সো আই এম প্রাউড টু বি হিজ সান। রাইট স্যার। স্যার, হু ওয়াজ ইউর সিনিয়র? I had no senior. ওকে স্যার। When I started practice in Calcutta, I had no senior. I started going to a chamber, but it was like not going. Okay. Because you see, I was there in the chamber of Mr. Biman Basu. রাইট স্যার। Now in Biman Basu's chamber, in 2 years, I earned 1,235 rupees. Yes. So my wife's sacrifices also was there. রাইট স্যার। Then ultimately I started on my own. And God was very, very kind. নাহলে আমার পক্ষে আজকে এই স্টেপ আসা, নিজের বাড়িতে থাকা, গাড়ি চাপা, এই জিনিসগুলো প্রতি। Right, sir. Right, sir. Sir, do you remember about your first appearance? Like, what was the? It was a 307 attempt to murder case. আচ্ছা, স্যার। আমাদের High ওখানে court, sir? না, লোয়ার কোর্টে। Okay, sir. লোয়ার কোর্টে আসানসোলে আমার মক্কেলের নাম ছিল তুফান ঘোষ। Okay, sir. ওইটাই আমার ফার্স্ট মামলা। Right, sir. আর কলকাতায় আমার মনে নেই, কেন আমাকে যা ট্রিট করেছিল ব্যাডলি। Right, sir. আমি যখন ফার্স্ট কলকাতায় এলাম, আমি একটা ঘরে গেছিলাম যেখানটায় থট আমি এখানটায় বসবো, Right, sir. তো আমি আমার ব্রিফ কেসটা রেখে দিয়েছিলাম। Right, sir. ব্রিফ কেসটা এই 1 ঘন্টার পর এসে দেখি ব্রিফ কেসটা বাইরে ফেলে দিয়েছে। আচ্ছা। ওইটাতে আমার আরও জেদ চেপেছিল। তারপরে মিস্টার মানিক দাস বলে এক ভদ্রলোক ছিল, মারা গেছে আনফর্চুনেটলি। মানিক দা আমাকে খুব হেল্প করলো বাই গিভিং হিজ চেম্বার 6 ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে। আচ্ছা। মানিক চন্দ্র দাস খুব আমাকে হেল্প করেছিল। Right, sir. Right, sir. Sir, if you want to guide the young professionals, যে আপনি যেমন শুরুতে যেভাবে আপনি ড্রাফটিংয়ের ব্যাপারে আপনি ড্রাফটিং শিখেছিলেন, আপনি প্রথম যখন স্ট্যাটিউট পড়ছেন, যখন বুঝছেন প্রসিডিউরাল লস, তখন স্যার মানে হাউ ইউ উইল গাইড আ ইয়াং প্রফেশনাল অ্যান্ড হোয়াট শুড বি দ্য? আমার পার্সোনাল মত যদি তুমি নাও, আজকালকার জেনারেশনের যারা ল পড়ছে তাদের অ্যাডিকশন টু ল্যাপটপস। কেউ বই পড়তে চায় না, কিছু বললেই সঙ্গে সঙ্গে দে গো ইন টু দ্যাট। হ্যাঁ, অ্যাজ আ কনসিকুয়েন্স কী হয়, এদের এই যে একটা লেখা, একটা নিজের তৈরি করা একটা ড্রাফট, এই যে এইগুলো আমি আজকাল আমি বি রং, বাট আমার এইটা আমি, কারণ সেদিনও আমাকে যে আমাদের চিফ জাস্টিস যিনি ছিলেন, তিনি মাদ্রাস বারে একটা স্পিচ দিচ্ছিলেন। স্পিচে উনি বলেছেন যে আমি মনে করি যে কলকাতাতে এখনও সিনিয়ররা নোটপ্যাডে নোট লিখে মামলা করে, সেই জন্য এত ভালো মামলা করে। রাইট, ল্যাপটপ দিয়ে কি, তোমার তো নিজের ইন্টেলিজেন্স নেই, টাপ মালো এইটা ওইটা বার করে, কি এটাতে কোনো এ হয়েছে নাকি? রাইট। সেই জন্য দেখো আমার কাছে সব পাবে তুমি। Right. আমি দেখো কায়দার জন্য মক্কেলদের কাছ থেকে ফি বাড়াবার জন্য একটা আইপ্যাড রেখেছি, আমার আইপ্যাড আছে, এই দেখো একটা কি বলে ওটাকে, ম্যাক্স, এইসব আছে আমার কাছে, কিন্তু আমি অপারেট করতে যাই না। আমার নাতনি যখন আসে বলে দাদু এটা তুমি শেখো। সো দিস ইজ দি, আমি নেক্সট জেনারেশনের জন্য আমি খালি একটা হচ্ছে স্টাডি হার্ড, কিছুটা তোমাদের বইয়ের ওপরে সব কিছুতে রিসার্চ করে করে তোমাদের কোনো তুমি গাওয়াই কি বলেছে পরশু দিন শুনেছ, অল দিস এনইউএস মানে ন্যাশনাল ইউনিভার্সিটিস থেকে সবাই চাকরিতে যাচ্ছে কর্পোরেটে, কোনো আসছে না প্রফেশনে। কেন আমি জিজ্ঞেস করেছিলাম এনইউজিএসে যখন আমি একটা লেকচার দিয়েছিলাম, বলছে আমার বাবা লোন নিয়েছে আমাকে পড়ানোর জন্যে, তো আমি বাবার লোন শোধ করার জন্যে আমি চাকরি করব, বাস হয়ে গেল। কর্পোরেট ক্লার্ক 9 to, কখন বাড়ি ফিরবে সেটা হচ্ছে সলিসিটর ফার্মের ওপর ডিপেন্ড করছে। আজকালকার জেনারেশনে একটু হার্ড ওয়ার্কিং হতে হবে, ওই সব কিছু তুমি এর ওপরে ছেড়ে দিলে কিন্তু বিপদ আছে। টেকনোলজি। So who has been your like role model, or was there any role model of you, like আপনি কোনো সিনিয়রকে দেখতেন যারা আর্গুমেন্ট? দেখো আর্গুমেন্ট
আমার দেখা বেস্ট ছিল জাস্ট মিস্টার অশোক সেন। অশোক সেন ল মিনিস্টার ছিলেন, ব্রিলিয়েন্ট লয়ার, মানে এই জেনারেশনে তুই পাবে না। একটা জায়গায় আমি সুপ্রিম কোর্টে একটা মামলা করতে গেছি, আমি পেছনে দাঁড়িয়ে আছি, আমার কল হবে, ও একটা মামলা চলছে, যেটাতে মামলা চলছে একটা সাইডে ফালি রানিওয়ান, কপিল সিব্বল এদের গ্রুপ, আর একটা জায়গায় অশোক সেন। অশোক সেন আমাকে দেখলাম বলছে কোর্টকে, ওদের বলার পর, মাই লর্ড, আই মেড দ্য ল, I was the law minister when this law was made, and I'll tell you the reason why I made this law. আধ ঘন্টা না তুমি একদম মেসমেরাইজড, কি বলছি, মানে এইসব কোয়ালিটি আজকে 1% কোয়ালিটি নেই। অভিষেক মানু সিংভি জাজমেন্ট ছাড়া কিছু বোঝে না। মুকুল রোহতগি হচ্ছে ওয়ান ডে প্লেয়ার, একটু বেটার দেন T20 প্লেয়ার। তুমি কাকে বলবে তুমি আজকাল? হরিশ সালভে সেম। তুমি আমাকে বলো আজকালকার দিনে সুপ্রিম কোর্ট কেসেস, আমি একটা গল্প এই ইনস্ট্যান্স দিই, সুপ্রিম কোর্ট কেসেস যখন স্টার্ট হয় তখন তোমার 2টো ভলিউম হতো, এখন সেটা চলে যাচ্ছে 21-22টা ভলিউম। কেন কেন? মানে আমি তো বলছি একটা বেল পিটিশন আমরা আজকাল করছি, এই ধরো তুমি সুজয় কৃষ্ণ ভদ্র, আমি বেল পিটিশনটা করছি, ইট হ্যাজ স্পিল্ড ওভার আফটার 6 months টু আফটার ভ্যাকেশন। তুমি কি আনসার দেবে? আর তখন আমরা দেখেছি জজেরা, সার্ভিস জজেরা, ও বেল চার্জশিট হয়ে গেছে, হ্যাঁ বেল। আজকাল একটা বেলের যদি একটা টাইম নেয়, কনজিউম করে 30, কেন ব্যাকলগ হবে না? মানে আজকাল আমি তোমাকে রিয়েলি কষ্ট লাগে, আজকাল আমার চয়েস নেই, আমাকে রোজগার করতেই হবে, আই হ্যাভ নো চয়েস। কোনোদিন ভাবিনি এই স্টেজ আসবে। তো অশোক সেনের মতন আমি অত ব্রিলিয়েন্ট লয়ার দেখিনি। আর আমার দাদা জাস্টিস মনোজ কুমার মুখার্জি ওয়াজ মাই আইডল। ও একটা কথা বলেছিল, বলে 2টো জজ উকিলকে আমি ভয় পেতাম। হি রিটায়ার্ড অ্যাজ সুপ্রিম কোর্ট জাজ, হি ওয়াজ চিফ জাস্টিস অফ 2 states, Allahabad, UP and Bombay. He told me I feared in my life 2 advocates. One was Ram Jetmanani and one was Bolai Rai. Bolai Rai, everything was good about him except his voice. But you must be enamored যেভাবে উনি পড়াশোনা করতেন, এনি টপিক আন্ডার দিস সান। সো এরা হচ্ছে আমার আইডল, আমার দাদা বড়দা। অ্যান্ড উনি আসানসোলে ছিলেন প্রায় 14 বছর, তারপরে কলকাতা আসেন। সেই জন্যে আজকালকার যারা জুনিয়র আমার কাছে যারা আসে ফার্স্ট টাইম, আই মেক ইট ম্যান্ডেটারি যে তোমরা যদি আমার চেম্বারে থাকতে চাও 6 মাস থেকে 1 বছর তোমরা লোয়ার কোর্টে প্র্যাকটিস করবে, ইউ হ্যাভ টু লার্ন দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড, তারপরে তুমি হাইকোর্টে আসবে। আরে আজকালকার হাইকোর্টে যারা ডাইরেক্ট আসে তাদের 2টো ব্যাপার, কোনো চেম্বার করে না, কোথাও শিখতে চায় না। আমি জানি না কি হবে আলটিমেটলি, ফিউচারটা কি আছে। আমি এদের টাকা ছাড়া কেন আমি এখন মার্সিডিজে চড়ছি? আরে 42 years প্র্যাকটিসের পর মার্সিডিজ চাপছি, ওরা প্রথম দিন থেকে কেন আমি মার্সিডিজ চাপবো না? So if you can tell us about যদি আপনার কোনো এরকম বই বা কোনো অটোবায়োগ্রাফি বা এনি বুক, মানে আপনার সেটা ল হতে পারে, লয়ের বাইরে হতে পারে, আপনার ইজ দেয়ার এনি বুক যেটা আপনি পড়ে আপনার খুব ভালো লেগেছে এবং ইয়াংদের? নারিমানের বই, রাইট স্যার, বিফোর মেমোরি ফেডস। রাইট স্যার, বিফোর মেমোরি ফেডস যদি বিউটিফুল বিউটিফুল। জুনিয়র লয়াররা কি করা উচিত? রাইট স্যার, উনি বলছেন জুনিয়র লয়াররা আগেই দেখবে জাজমেন্ট, কিন্তু স্ট্যাটিউট কেউ দেখবে না। রাইট স্যার, স্ট্যাটিউটেই তো তোমার থাকবে। আমার বাবা বলতো খালি চোখে যেটা দেখতে পারবে, চশমা পড়বে কেন জাজমেন্ট দিয়ে? আচ্ছা, কথাটা বুঝতে পারছো তো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ল ফার্স্ট।
আমাদের একজন জজ সাহেব ছিল জাস্টিস এম সিনহা, সে আমাকে ফার্স্ট বলেছিল, মিলন তুমি প্রথমে যেই স্ট্যাটিউট পড়বে ইন্ডেক্সটা দেখবে কোথায় কি আছে, ইন্ডেক্সটা মুখস্থ করো, মামলা এই তোমার বই পড়াটা ইজিয়ার হয়ে যাবে। সার্ভিস জাজ কি ব্রিলিয়েন্ট! ডেথ রেফারেন্স কেস 4টের সময় শেষ করলো, হ্যাঁ 4:05 থেকে ডিকটেশন দিল, 5:30টায় অ্যাকুইটাল দিয়ে দিল সার্ভিস জাজ শঙ্করী প্রসাদ দাস ঘোষ। ব্রিলিয়েন্ট। আজকাল প্র্যাকটিস করতে ইচ্ছে করে না, করতে হয়। রাইট স্যার, এখন আমরা নতুন আপনাদের সিআরপিসি আইপিসি এগুলো রিপিল হয়ে এখন নতুন ল এসছে স্যার, ইফ ইউ ক্যান লাইক টেল আস অ্যাবাউট দি নিউ লজ, অর যদি আপনার কি নতুন ল ওপিনিয়ন না, আমি তোমাকে একটা খালি ইনস্টেন্স দিই, এমনি অনেক আছে, একটা ইনস্টেন্স দিই। পাবলিক সার্ভেন্ট cognizance cannot be taken without sanction, ঠিক আছে? রাইট স্যার। তুমি যদি পিসি অ্যাক্টে দেখো সেকশন 19 পাবে ওইটা, 197 পুরোনোটাতে ছিল। নতুনে কি করেছে, যে স্যাংশন যদি না দিয়ে থাকে তাহলে ইট উইল বি ডিম স্যাংশন উইদিন 120 days ইফ দ্য স্যাংশন ইজ নট গ্রান্টেড। সেটা কোনোদিন হতে পারে? তাহলে হোয়াট ইজ দি পারপাস অফ আ স্যাংশন? পারপাস অফ স্যাংশন তুমি দেখবে একটা কেস আছে ইসরো 1997 যেখানে সুপ্রিম কোর্ট হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার, a sanction is an independent thinking of the authority over and above the views of the investigating agency. তাহলে যদি ডিম স্যাংশন হয় তাহলে স্যাংশন লেখে কি লাভ, তাই না? তুমি একটা টাইম ফ্রেম করে দিচ্ছ, এর মধ্যে যদি না দিতে পারে, যেমন আমি তোমাকে বলি আজকে সিবিআই রেখেছে, তুমি বেল ফাইল করলে, সিবিআই কোর্টকে বলবে আমাদের এটা জবাব দেবো, জবাবটা যেটা দেবে ওরা নেবে আইদার 1 week কি 2 weeks, 2 weeks পর বলবে যে আমরা দিল্লিতে পাঠিয়েছি ফর ভেটিং। এই ভেটিং করতে করতে ওদের রিপ্লাই এলো, তারপরে আমরা রিপ্লাই দিলাম, এই করতে করতে একটা বেল পিটিশন 1.5-2 মাসের আগে শুনানি হচ্ছে না, আর সুপ্রিম কোর্ট দুম করে বলে দিল 2 মাসের মধ্যে শেষ করতে হবে। তুমি বলো সেন্ট্রাল এজেন্সিসে, সেন্ট্রাল এজেন্সিরাই তো এই জিনিসটা করে, স্টেট করে না এগুলো। এনসিবি, সিবিআই, ইডি এরা রিপ্লাই, কাউন্টার রিপ্লাই, সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট এইসব করে তো বলছি। আমি পার্থ চ্যাটার্জি মুভ করেছি, উই ফাইল্ড ইট ইন দ্য মান্থ অফ এপ্রিল ও মে, ইট ইজ রিজার্ভড ফর অর্ডার্স। তুমি কি বলবে? দেন আই ডোন্ট ব্লেম দি কোর্ট অলসো, কারণ সিবিআই তো ওইভাবে ওরা কাজ করে, লাস্ট দিন অব্দি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট দেবে। তো জানি না আমি কি, হোয়াট ইজ দ্য ফিউচার ফর দিস লেডিজ অ্যান্ড দিস জেন্টলম্যান, আমি রিয়েলি বুঝি না তোমাদের কি হবে আলটিমেটলি। দেখো প্লিজ কর্পোরেট ক্লার্ক হও না, স্ট্রং বার রেজাল্টস ইন আ স্ট্রং বেঞ্চ, স্ট্রং বেঞ্চ যতক্ষণ থাকবে না তখন বার অগ্নি হবে। স্যার আপনি এত বছর প্র্যাকটিস করেছেন স্যার, যদি কোনো কিছু ফানি বা কিছু যদি ইন্টারেস্টিং আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? আমি একটা এক্সপিরিয়েন্স, সেটা আমি সবাইকে বলি। একটা ডন ছিল, আচ্ছা, তার নাম ছিল সূর্যদেও সিং। আচ্ছা, সূর্যদেও সিং ধানবাদের লোক, আর আমি অরিজিনালি আসানসোলের। সো সূর্যদেও সিং was a very, very close friend of Chandrasekhar, the Prime Minister. ওকে স্যার। রাজীব গান্ধী যখন এলেন তখন ও ধানবাদের ডন ছিলেন উনি। তখনকার দিনে আমি মেশিন গান দিয়ে গার্ড দেখেছি 1990। রাজীব গান্ধী এলেন, বললো আমি যেভাবে হোক ওকে ঢোকাবো, এনি কস্ট আমি ওকে জেলে ঢোকাবো। এই জেলে হতে 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 সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। তখন আমার কাছে এসে বললো, অনেক টাকা ফ্রোজেন আছে, কি করা যায়? তো সাডেনলি ইট স্ট্রাক মি যে ধানবাদে তো জুরিসডিকশন, আমি তো হাইকোর্টে আসতে পারবো না। আমি বললাম তোমার কাউকে চেনো আসানসোলে কি কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গলে কাউকে চেনো?
বললো আসানসোলে চিনি। আসানসোলে আমি বললাম তুমি একটা আসানসোল লোককে তুমি যে ব্যাঙ্কগুলো ফ্রিজ হয়েছে তার একটা চেক দাও, না এটা স্প্রেড, একটা চেক দাও। ও চেক দিল আসানসোল এসবিআইতে। এসবিআই বললো পেমেন্ট স্টপড বাই সিবিআই। আচ্ছা, সেটার এগেনস্টে আমি চলে এলাম হাইকোর্টে আর্টিকেল 226-এ। রাইট। এসে বললাম যে এখানটায় স্টপড অফ সিবিআই অথরিটিটা কোথায়? আর যেমন 102টা পরে আনলো প্রসিডস অফ ক্রাইমের জন্য, তখন ছিল না এইসব। 100 আমি 226 মুভ করলাম, সেটাকে স্টে করলাম। আচ্ছা, ওইটা যখনই স্টে হলো সব অ্যাকাউন্ট যেখান থেকে হলো সব ওপেন হয়ে গেল। ব্যাঙ্ক অফ বরোডা ছিল। এটা হলো রাউন্ড অ্যাবাউট 2 o'clock ইন দ্য আফটারনুন। তখন তো মোবাইল নেই, কিছু নেই। রাইট। তারপরে সুরজিৎ সিং কোটাইতেই বসেছিল। তারপরে কি হলো, দীপঙ্কর গুপ্ত ওয়াজ দি অ্যাডিশনাল সলিসিটার দ্যাট টাইম। জয়দীপ ওর ছেলে প্র্যাকটিস করে, মারা গেছে। দীপঙ্কর গুপ্ত তখন অ্যাডিশনাল সলিসিটার। ও তার পরের দিন এসে অ্যাপিল ফাইল করলো। যখন অ্যাপিল ফাইল করে আমাকে নোটিশ দিল যে কালকে হিয়ারিং হবে, ইন দ্য মিন টাইম আমরা পুরো টাকাটা যতটা পেরেছিলাম তুলে নিয়েছি। এইদিকে অ্যাপিল ডিভিশন বেঞ্চে, আমি সিঙ্গেল বেঞ্চে গিয়ে মামলাটা উইথড্র করে নিলাম। আচ্ছা, হোয়াট ক্যান ইউ ডু আফটার দ্যাট? হ্যাঁ, স্যার দিস ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি স্যার। ওকালতি ইজ স্ট্র্যাটেজি, রাইট স্যার। ইজ স্ট্র্যাটেজি। এই কিছুদিন আগে শুভ্রা ঘোষের ঘরে রাইট স্যার। বললো আমার আগে শেখর তাকে রিজেক্ট করেছে সেম কেসে। তা আমার কেমন বললো, শেখর তাকে সেম কেসে রিজেক্ট করেছে, আমারটা করবে। আচ্ছা, আমি বললাম মাই লর্ড, আজকে আমার ঠিক, আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট গোইং টু, ওকে নট টুডে। রাইট স্যার। এই করে 4 দিন পরে এলো মানডেতে আচ্ছা, বেল। কোয়েশ্চেনটা কি হয়, বেলটা হচ্ছে মক্কেলের কপাল। রাইট স্যার। ক্লায়েন্টের থাকতে হবে দ্যাট ইউ আর গোয়িং টু গেট বেল। এখানটায় কোনো নেই আমাদের ক্যালিবার। অ্যাপিলে আছে, রিভিশনে আছে, যে তুমি আইনটা জানো, ভালো করে আইনটা বোঝাও, কিন্তু কাকে বোঝাবে? আমাদের এখন একটা জজ আছে, তো এরাও হাসবে। এটা সেকেন্ড ইয়ার না, বললে থার্ড ইয়ার, তুমি সেকেন্ড, হাসবে। সেই জজের কাছে একটা মামলা মুভ হয়েছে, কমপ্লেনেন্ট মারা গেছে, ঠিক আছে, সে প্রসিডিং খস করে দিল। কী করে? জিআর কেসে, পুলিশ কেসে হিজ দ্য ডিফ্যাক্টো, তারপরে তো সাক্ষী হয়ে চার্জশিট ফাইল করেছে, রাইট স্যার। রাইট। খস করে দিল যেহেতু কমপ্লেনেন্ট মারা গেছে। কি আনসার দেবে বলো? সাগর, উই আর ইন ভেরি ভেরি ব্যাড শেপস। আর এত তুমি অর্ধেক জুনিয়ররা যারা কোর্টে আসছে তাদের কলেজের নাম কোনোদিন শুনিনি। সিরিয়াসলি, রাইট স্যার। তুমি এসো একদিন কোর্টে, তুমি দেখবে, তুমি তো ঘোরো, তুমি দেখবে আমাদের ওই ভদ্রমহিলার বাচ্চারা করে যখন আসে, কেউ বলবে কোথায় না কিংস্টন কলেজ, কেউ বলবে জর্জ টেলিগ্রাফ, এইসব কলেজগুলো থেকে সব বেরোচ্ছে প্রোডাক্টস। ওই তো দেখলে তো তোমার কি করেছে এবার বার কাউন্সিল, ফোর্স টু 3 years কোনো নতুন কলেজ খুলবে না। রাইট, রাইট, রাইট স্যার। চলো সাগর। Right. Thank you so much, sir. Last question, sir. Uh-huh. Sir, how will you want people to remember you? এই রে, by knowing That's that a I was legacy. that I was an empty vessel which sounded much. Because I'll give you, before I part with this, I'll give you a story of a judge who became the Chief Justice of India. Right. আমাদের হাইকোর্টে দুটো ঘর তখন কাঠের পার্টিশন ছিল। আমি একটা কোর্টে আর্গিউ করছি, আর পরের কোর্টে জাস্টিস আলতামাস কবির। আচ্ছা স্যার। তখন আমি আর্গুমেন্ট আরম্ভ করেছি, হঠাৎ জাস্টিস কবির বলছে, মিস্টার মুখার্জি is speaking to 2 courts at the same time. So এই হিউমারটা আজকাল একদম চলে গেছে। Right. তুমি যদি একটু জজের সাথে হিউমার করো না, তার ইগোতে লেগে যায়। তুমি কাউরি সাথে, আজকালকার দিনে হিউমার ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লোকাল অ্যাডভোকেসি। Right, sir. You have to create an atmosphere where the judge feels
Right, sir. Right. Right. that he and we are officers of court. Being officers of the court, we have a duty towards it. Right, sir. So, এই জিনিসটা যতদিন না ফিরে আসছে ততদিন আমরা we'll go down the drain. Right. Sir, thank you so much your না, opportunity. আমি জানি না ওদের ভালো লাগলো কিনা। Absolutely, sir. Yeah. Audience will love it, sir. Thank you. Thank you so much, sir. Thank you.